সবুজ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে ৬টা নাগাদ ঘূর্ণিঝড় রিমালের যে মূল কেন্দ্র সেটি উপকূল অতিক্রম করবে। তবে এখন পর্যন্ত কিন্তু মূল কেন্দ্র অতিক্রম করার সময় যেরকম দমকা বাতাস বৃষ্টি থাকে সেরকম কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। আমি রয়েছি খেপুপাড়া এলাকাতে আন্ধার মানিক নদীর পারে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড় রিমাল খেপুপাড়া এবং এর আশপাশ দিয়ে মূলত ঘূর্ণিঝড় রিমালের যে মূল কেন্দ্র সেটি উপকূল অতিক্রম করবে। তবে উপকূল অতিক্রম করার মতো যেরকম শক্তি বলা হয়েছে যে ১২০ কিলোমিটার বেগে উপকূল অতিক্রম করবে সেরকম কিন্তু দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া একেবারেই নেই। আপনাকে জানিয়ে রাখি যে এখন ভাটার সময় চলছে, ফলে এই সময়টাতে যদি উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় রেমাল তো সেই ক্ষেত্রে জলোচ্ছ্বাস হবার প্রবণতা অনেকটাই কম থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে যেহেতু রাত ৮টার পরে আবার জোয়ার আসবে তো সেই ক্ষেত্রে সেই ৮টার সময় যদি ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করে সেই ক্ষেত্রে জলোচ্ছ্বাস হবার কিন্তু আশঙ্কা রয়েছে। যদিও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করার সময় ৮ থেকে ১০ ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস হবার আশঙ্কা করা হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের যে অগ্রভাগের যে প্রভাব সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং সকালে প্রাথমিকভাবেই আমরা দেখেছি যে উপকূলের বেশ কয়েকটি জেলার যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় ভেঙে গেছে। ফলে সকালে যে জোয়ার ছিল সেই জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে এবং বিভিন্ন এলাকার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থাতে রয়েছেন। তো সেই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বলা হচ্ছে যে পায়রা সমুদ্র বন্দর থেকে এই ঘূর্ণিঝড় রিমালটি খুব নিকটেই রয়েছে, তবুও এই স্থানীয় যারা রয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে যাবার সেরকম তাগাদা অনুভব করছেন না। তারা বলছেন যে আসলে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র উপকূল অতিক্রম করার সময় যেরকম তাণ্ডব চালায় বা যেরকম বাতাস ঝড় বৃষ্টি থাকে সেরকম পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। ফলে তারা আশ্রয় কেন্দ্রে যাবার সেরকম তাগিদ অনুভব করছেন না। আরেকটি বিষয়ে যে আশ্রয় কেন্দ্রে না যাবার আরেকটি কারণ হচ্ছে বিষয়ে বলা হচ্ছে যে যারা স্থানীয় রয়েছেন তাদের গবাদি পশু রয়েছে, ঘরবাড়ি রয়েছে এবং একই সঙ্গে অনেকের আসবাবপত্র রয়েছে, ফলে সেগুলো ছেড়ে অনেকেই এখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার কোনো তাগাদ অনুভব করছে। একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা খবর পেয়েছি যে এই যে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব ছিল তাই সেই কারণে একজন নিহত হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, তবে এখন পর্যন্ত সেটি নিশ্চিত হতে পারেনি। তো সবুজ মূলত এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যাচ্ছি পটুয়াখালীর আরেক প্রান্তে, পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে। সম্ভবত পেছনে ছবি দেখে মনে হচ্ছে এম কে রানা আমাদের সহকর্মী সেখানকার সবশেষ চিত্র আমাদেরকে বলবেন এবং জনগণ যারা রয়েছেন তারা সাইক্লোন সেন্টার এরই মধ্যে পৌঁছে গেছে কিনা। হ্যাঁ সবুজ, আপনাকে জানিয়ে রাখি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু প্রচণ্ড বাতাস এবং ঝড়ো হাওয়া বইছে পটুয়াখালীর উপকূলীয় এলাকা কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায়। এখানে কিন্তু এখনও কিন্তু আমি কোনো ব্যক্তি কিংবা কোনো পশু নিয়ে কাউকে কিন্তু আমি এখনো সাইক্লোন সেন্টারে যেতে দেখিনি, কারণ প্রশাসনের তরফ থেকে তাদের বারবার তাগিদ দেওয়ার পরেও কিন্তু তারা সাইক্লোন সেন্টারে যাচ্ছেন না। কারণ তারা বারবার বলছেন তারা যদি যান তাদের পশু যেগুলি আছে গৃহপালিত পশু এবং তাদের আসবাবপত্র নিয়ে কিন্তু তারা সাইক্লোন শেল্টারে যেতে কিন্তু অনীহা প্রকাশ করছেন কিন্তু সাধারণ মানুষ। এছাড়া সাধারণ মানুষের মধ্যে যে ভীতি কাজ করে সেই ধরনের ভীতি কিন্তু আমি এখনও লক্ষ্য করিনি, কারণ বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে প্রশাসনের তরফ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে যতগুলো হোটেল মোটেল রিসোর্ট আছে সবগুলোকে কিন্তু আশ্রয়কেন্দ্র ঘোষণা করছে, ফলে কিন্তু তারা সেই দূরবর্তী কোনো আশ্রয়কেন্দ্রে তারা যেতে কিন্তু আগ্রহ প্রকাশ করছেন না। এছাড়া পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু অনেকগুলি হোটেল মোটেল আছে এবং বিভিন্ন সাইজে বিভিন্ন প্রকারের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকায় কিন্তু তারা সেই সাইক্লোন সেন্টারে যাওয়ার পরিবর্তে কিন্তু তারা সেই হোটেল মোটেলে ওঠার পরিকল্পনা করছেন। তারা কিন্তু সাধারণ মানুষ বারবার বলছেন কিন্তু যে সাইক্লোন সেন্টারে যাওয়ার দরকার নেই, আমরা যদি সেরকম খারাপ পরিস্থিতির শিকার হই বা খারাপ পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু আমরা সেই সাইক্লোন সেন্টার বা কুয়াকাটা হোটেল মোটেল যে রিসোর্টগুলি আছে সেই রিসোর্টে চলে যাব, হয়তো তার বাড়ি থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সাবধানে থাকুন, পরবর্তীতে নতুন খবর আপনার কাছ থেকে জানবো।
সবুজ, গেল কয়েকদিন যাবতই কিন্তু আবহাওয়া অধিদপ্তর একেবারে রাত থেকে দিন কিন্তু এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে তারা কাজ করে যাচ্ছে নিরলসভাবে, এবং কিছুক্ষণ আগেও কিন্তু তারা একটি সর্বশেষ তথ্য আমাদের কাছে তুলে ধরেছেন। ৩টা পরবর্তী যে তথ্যটি, আমরা সরাসরি তথ্যটা আসলে আবহাওয়াবিদ, সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান খান রয়েছেন, তার সাথেই কথা বলবো এবং জেনে নিব সর্বশেষ এই রিমালের কি আপডেট রয়েছে। ধন্যবাদ। বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরে যে প্রবল ঘূর্ণিঝড় রিমাল আছে, সেই রিমাল কিন্তু দুপুরের পর থেকে তার অগ্রবর্তী যে অংশগুলো, সেই অংশগুলোর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, দমকা বাতাস সহ ঝড়ো বাতাস হচ্ছে, এবং কোনো কোনো অঞ্চলে প্রচুর পানি হয়ে যাচ্ছে। বিশেষ করে এই বাতাসের যে জলোচ্ছ্বাস সৃষ্টি করে, সেই জলোচ্ছ্বাসের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে। তবে মূল অংশটি যে কেন্দ্র যাকে আমরা বলে থাকি সেই রিমালের, সেই রিমাল কিন্তু মূল অংশটি কিন্তু উপকূলের খুবই কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ সন্ধ্যার পর থেকে সে মূল অংশটি উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে, এবং মূল অংশটি অতিক্রম করতে মোটামুটি সন্ধ্যার পর থেকে 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। এর পরবর্তীতে কিন্তু এরও পিছনের কিছু অংশ থেকে যায়, আরও ওই অংশটা পুরোপুরি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে আরও 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যেত। অর্থাৎ আজ মধ্যরাতের পর পর্যন্ত মোটামুটি এই রিমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে এবং এর পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলো আছে, বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে। আর রিমাল এখন কিন্তু বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে, বিশেষ করে দুপুরের পর থেকে। এর প্রভাবে এই বৃষ্টিপাতগুলো হচ্ছে, আর এর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হবে, এবং আগামীকালও আজ রাত থেকে, বিশেষ করে আজ রাত থেকে আগামীকাল দিনে দেশের সব বিভাগগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিকপথ পরিবর্তনের কোনো শঙ্কা কি এখনো কাজ করছে? ধন্যবাদ। আমরা আগে থেকেই বলেছি যে এই প্রবল ঘূর্ণিঝড় যে রিমাল, এর গতিপথ হবে খেপুপাড়া থেকে কলকাতার যে সাগর আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডের মাঝখান দিয়ে, অর্থাৎ বাংলাদেশের খুলনা এবং মংলা যে বন্দর আছে, সেই বন্দরের মাঝখান দিয়ে এই রিমাল বাংলাদেশ উপকূলে অতিক্রম করার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত যে তার গতিপথ, সেই গতিপথ এখান দিয়ে সে আগাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি আবহাওয়াবিদ আব্দুর রহমান খানের থেকেই কিন্তু আজকের এই আপডেটটি জেনে নিলাম। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জীবিদা, আপনাকে ধন্যবাদ, আবহাওয়াবিদকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি কক্সবাজারে। কক্সবাজার আমাদের সহকর্মী আজিম নিহাদ রয়েছেন। কক্সবাজারে কিছুক্ষণ আগেরও যে ছবি আমরা দেখেছি, সেই ছবিতে দেখলাম যে প্রচুর সংখ্যক মানুষ এই ঘূর্ণিঝড়ের এই সময়েও সমুদ্র সৈকতে ঘুরছেন, তারা ছবি তুলছেন। আসলে তারা কারা? তারা কি ঘূর্ণিঝড়ের এই বিপদ সংকেতকে পাত্তা দিচ্ছেন না? আপনার অভিমত কি? তারা আসলে বলা চলে যে অনেকটা ঘূর্ণিঝড় বিলাসী মানুষ। এর মধ্যে শুধুমাত্র স্থানীয় নয়, বিপুল সংখ্যক পর্যটকও আজকে সারাদিন আমরা দেখেছি, এবং বিশেষ করে আমরা যখন লাইভে কথা বলছিলাম তখন কিন্তু অনেকেই বলছেন যে কেউ নরসিংদী থেকে, কেউ কুমিল্লা থেকে, এবং কেউ চুয়াডাঙ্গা থেকে, এরকম অনেক দূর থেকে তারা অনেকেই এসেছেন। গতকাল রাতে এসেছেন, কেউ আজকে সকালে এসেছেন, কেউ তারা বলছেন যে এই ঘূর্ণিঝড়ের সময়ে সমুদ্রের কী ধরনের রূপ ধারণ করে সেটি তারা দেখতে এসেছেন। কিন্তু সেই তাদের যে বিলাসী মন, সেই বিলাসী মনকে তাদের যে বিলাসী মন সেটিকে অনেকটা জায়গা করে দিতে গিয়ে জেলা প্রশাসনের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আজকে সকাল থেকে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য। একাধিকবার আমরা দেখেছি সেখানে লাঠি নিয়ে অভিযান পর্যন্ত চালানো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে তোলা যায় না। যখনই বৃষ্টি হয় কিছুটা সময়ের জন্য উপরে ওঠে, আবারও সেই চিরসেনা সাগরে গিয়ে অনেকেই সাগরে গোসল করতে নেমে যায় এই কঠিন সময়ে। এবং আমরা জেলা প্রশাসনের কাছ থেকে যেটি জেনেছি যে, এবং আবহাওয়া অধিদপ্তর থেকেও বলা হয়েছে যে কক্সবাজারে যখনই এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে তখন 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হবে, সাথে জোয়ারের কারণে, এবং এখন কিন্তু ভরা মৌসুম, ভরা পূর্ণিমা, সে কারণে জোয়ারের পানিও বৃদ্ধি পেতে পারে। যেই দৃশ্যটি আমরা আজকে দুপুরে দেখেছি, কক্সবাজার সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে যে জিও ব্যাগগুলো ফেলা হয়েছে সেগুলো অতিক্রম করে পানি অনেকটা লোকালয়ে চলে এসেছিল। এরপরেও কিন্তু লোকজনকে একাধিকবার বলার পরে, একাধিকবার অভিযান করার পরেও তাদেরকে কোনো অবস্থাতেই এই সমুদ্র সৈকত থেকে সরানো যাচ্ছে না। কিন্তু এই সন্ধ্যা নামার পরপরে যখনই রাত নেমে আসবে তখনই কিন্তু জোর করে হলেও তাদেরকে সরিয়ে দিতে হবে, কারণ হঠাৎ করে বালুর বন্যা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু কাউকেই রক্ষা করা সহজ হবে না। সবুজ কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে বলতে পারেন। এটা হচ্ছে বকখালি, অর্থাৎ সাগর আইল্যান্ড, এবং আপনি যেটা বলছিলেন খেপুপাড়া, দুটির মাঝে যেখান থেকে ঝড়টি প্রবেশ করবে, এটি কিন্তু সাগর এবং খেপুপাড়ার মাঝের মধ্যবর্তী ঠিক অবস্থান। এখানে কিন্তু ঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আমরা দুপুরবেলা থেকে যখন ঢুকেছি তখন থেকে কিন্তু দেখতে পাচ্ছি পুরো রাস্তা জুড়ে কিন্তু গাছ পড়েছিল। এবং এখন যে বর্তমান পরিস্থিতি আমি একবার দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সন বিক্রম লাকে, যে এই মুহূর্তে কিন্তু
বিচের যে এলাকা সেটা কিন্তু সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে এবং সকাল থেকেই যেখানে উইন্ড স্পিড সেটা কিন্তু 40+ ছিল, 40-এর উপরে ছিল এবং পুলিশ এবং এনডিআরএফ ব্যাপকভাবে কিন্তু এই এলাকায় যারা দোকানিরা রয়েছে বা যারা এলাকার স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের কিন্তু বারবার সরে যেতে বলছিলেন যে এলাকা ছেড়ে তারা কোনোভাবে যেন চলে যায় এবং একটা বড় পোর্শন মানুষ কিন্তু এখনো যায়নি, যেহেতু তাদের এখানে প্রচুর পরিমাণে তারপরেও যদি আপনি দেখেন এনডিআরএফ কিন্তু বারবার এলাকার মানুষকে বেরিয়ে যেতে বলছে, কারণ ঝড়ের যে একটা বড় অংশ সেটা কিন্তু এই এলাকা থেকে কখনো কখনো এই মুহূর্তেই যে হাওয়ার যে স্পিড সেটা কিন্তু 60 কিলোমিটারের গতি ছাড়িয়ে যাচ্ছে এবং যত সময় যাচ্ছে বলা হচ্ছে এই যেখানে ঘূর্ণিঝড়ের সেন্টার অব্দি পৌঁছাতে পারে, ঘূর্ণিঝড় অবস্থান পরিবর্তন করলে এই এলাকার আবহাওয়া একেবারে আরো বেশি বদল হতে পারে এবং সেক্ষেত্রে এখানে উইন্ড স্পিড 135 কিলোমিটার যেটা বলা হচ্ছে তার ধারে কাছে 120 কিলোমিটার স্পিডেও কিন্তু বইতে পারে। যদি আপনি দেখেন আমফান বা ইয়াসের সময় এইসব এলাকার পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল এবং এই এলাকাটি যেহেতু দ্বীপ এলাকা সেখান থেকে কিন্তু মানুষজনের বেরোনো একটা কঠিন বিষয় হয়ে পড়ে, ফলে এই এলাকার পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে চলেছে এখনো পর্যন্ত, সেটাই বলা যেতে পারে। জি, বাতাসের শব্দ শুনে আমরা কিছুটা অনুধাবন করতে পাচ্ছি যে সেখানে আসলে ঘূর্ণিঝড় রিমাল কিভাবে অতিক্রম করছে।